আজকে আলোচনা করব অস্টিনের সার্বভৌম তত্ত্বটি মূল্যায়ন করো। এটা হচ্ছে সমালোচনা সহ আলোচনা করব। এখানে দেখো ভূমিকা। রাষ্ট্র গঠনের প্রধান 4টি উপাদান হলো সার্বভৌমত্ব, তারপরে জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড ও সরকার। তোমরা জানো যে একটা রাষ্ট্র হতে হলে পরে তার 4টা উপাদান থাকতে হবে। সার্বভৌমত্ব, জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড থাকতে হবে এবং সরকার থাকতে হবে। এই উপাদানগুলোর মধ্যে একটা হচ্ছে সার্বভৌমত্ব। সার্বভৌমত্ব ছাড়া কোনো রাষ্ট্র কল্পনা করা যায় না। অর্থাৎ যে রাষ্ট্র সর্বময় ক্ষমতার অধিকারী নয়, এই 4টার উপাদানে যদি এই সার্বভৌমত্ব বা যে কোনো একটা উপাদান যদি অনুপস্থিত থাকে, তাহলে তাকে রাষ্ট্র বলা যায় না। সেক্ষেত্রে তো সার্বভৌমত্ব থাকলে কল্পনাই করা যায় না সেটা রাষ্ট্র। এভাবে একটা উদাহরণ হিসেবে বলা যায়, যেমন পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান। পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান মিলে একটা রাষ্ট্র পাকিস্তান। এক্ষেত্রে কিন্তু পূর্ব পাকিস্তান কিন্তু একটা রাষ্ট্র না, একটা প্রদেশ হিসেবে গণ্য ছিল। কারণ এখানে কি ছিল না, এখানে কিন্তু জনসমষ্টি ছিল, এখানে নির্দিষ্ট ভূখণ্ড ছিল এবং প্রাদেশিক সরকার ছিল। ছিল না হচ্ছে শুধু ক্ষমতা, সার্বভৌমত্ব। সার্বভৌমত্ব ধারণাটি আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের ভিত্তি। ভিত্তি বলতে খুঁটি। অর্থাৎ এই সার্বভৌমত্ব ক্ষমতার উপরেই কিন্তু অন্যান্য বিষয়গুলো কিন্তু দাঁড়িয়ে আছে। সমাজনীতি, অর্থনীতি, রাজনীতি সবকিছু কিন্তু এই সার্বভৌমত্বকে কেন্দ্র করেই কিন্তু দাঁড়িয়ে আছে। সার্বভৌমত্ব অর্জন না করলে যেমন রাষ্ট্র গঠিত হয় না, তেমনি সার্বভৌমত্বের বিলুপ্তির সাথে সাথে রাষ্ট্র বিলুপ্ত হয়ে যায়। অর্থাৎ সার্বভৌমত্ব যদি থাকে, সেই সার্বভৌমত্ব যদি বিলুপ্ত হয়ে যায়, সেটা হচ্ছে রাষ্ট্র বলা যাবে না। সার্বভৌমত্ব সম্পর্কে দেখো বিভিন্ন মতবাদ এসেছে। যেমন প্রো মিলার বলেছেন, উই মাস্ট রিকগনাইজ দ্য সোভারেন স্টেট অ্যাজ দ্য প্রাইম ফ্যাক্ট অফ পলিটিক্যাল লাইফ। এখানে দেখো সার্বভৌমত্বের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সোভারেন্টি, যার ল্যাটিন শব্দ সোভারেনেস এবং সোভারেন্স থেকে এসেছে। দুটি ল্যাটিন শব্দের অর্থ হচ্ছে সুপ্রিম, অর্থ হচ্ছে প্রধান বা চূড়ান্ত, এবং ব্যুৎপত্তি অর্থ হচ্ছে সার্বভৌমিকতা, বলতে এক বিশেষ ক্ষমতাকে বোঝায়। এরপরে এখানে দেখো মার্কিন রাষ্ট্রবিজ্ঞান অধ্যাপক বার্জেস এর মতে সার্বভৌমিকতা হচ্ছে সকল প্রজা ও তাদের সকল সংগঠনের উপর আদি নিরঙ্কুশ সীমাহীন ক্ষমতা। অর্থাৎ এই ক্ষমতা কিন্তু সীমাহীন। সার্বভৌমিকতা বা সার্বভৌমত্ব বলতে সর্বময় ক্ষমতার অধিকারী। এটা আদি অনন্ত। এই ক্ষমতার কোনো কি সীমা নাই, একটা নির্দিষ্ট বাধা নিষেধ নাই। ব্ল্যাকস্টোনের মতে সার্বভৌমত্ব চরম প্রতিরোধ্য এবং শর্তহীন ক্ষমতা। এই ক্ষমতা চরম অপ্রতিরোধ্য, অর্থাৎ এটা প্রতিরোধ করার ক্ষমতা কারণ নাই, এবং এটা শর্তহীন কর্তৃত্ব। এই কর্তৃত্ব অর্থাৎ কর্তৃত্ব বলতে অপরের উপরে হচ্ছে অন্যের উপর কি করা, বৈধ ক্ষমতা খাটানো। এটা কোনো শর্তহীন নাই। তারপরে উইলবি বলতেছে সার্বভৌমত্ব হচ্ছে রাষ্ট্রের চূড়ান্ত ক্ষমতা, অর্থাৎ শেষ পর্যায়ে। জন অস্টিনের সার্বভৌম তত্ত্ব। সার্বভৌম সম্পর্কে আইনগত মতবাদের নাম হচ্ছে একত্ববাদ। এই জন অস্টিন কিন্তু একত্ববাদেরও বিশ্বাস ছিল, অর্থাৎ এক ঈশ্বরবাদে। একত্ববাদীদের মতে সার্বভৌমত্ব হচ্ছে অবাধ, অসীম ও অবিভাজ্য ক্ষমতা। অবাধ, অসীম ও অবিভাজ্য, অর্থাৎ এই ক্ষমতাগুলোকে কি করা যায় না, ভাগ করা যায় না। এটা অসীম, এর কোনো কি নাই, শেষ নাই। একত্ববাদ বা আইনগত সার্বভৌমত্বের প্রধান প্রবক্তা বিখ্যাত ইংরেজ আইনবিদ জন অস্টিন। অর্থাৎ আইনগত সার্বভৌমত্বের প্রধান প্রবক্তা হলেন হচ্ছে ইংরেজ আইনবিদ জন অস্টিন। এগুলো কিন্তু ক বিভাগে আসে, যে সার্বভৌমত্বের প্রবক্তা কে, জন অস্টিন। 1832 সালে প্রকাশিত আইনশাস্ত্রের উপর বক্তৃতামালা নামক একটা গ্রন্থ তিনি আইনগত সার্বভৌমত্ব সম্পর্কে তার সুস্পষ্ট মতবাদ ব্যক্ত করেন। অর্থাৎ তার আইনশাস্ত্রের উপর যে বক্তৃতামালা, অর্থাৎ হচ্ছে লেকচার অফ জুরিসপ্রুডেন্স এর নামক একটা যে গ্রন্থ প্রকাশিত 1832 সালে, সেখানে তিনি আইনগত সার্বভৌমত্ব সম্পর্কে সেখানে মতামত ব্যক্ত করেন। অস্টিনের সার্বভৌম তত্ত্ব ব্যাখ্যা করতে গিয়ে হবসের নিরঙ্কুশ ক্ষমতা সম্পন্ন সার্বভৌমত্বের সাথে উপযোগবাদী বেন্থামের সার্বভৌমত্ব তত্ত্ব দ্বারা গভীরভাবে প্রভাবিত হন। অর্থাৎ এখানে যে হবস এবং হচ্ছে বেন্থাম, জেরেমি বেন্থাম, এই দুজনকে তিনি হচ্ছে আইডল মনে করতেন এই আইনগত সার্বভৌমত্বের দিক থেকে, এবং তাদেরকে অনুসরণ করেই কিন্তু তিনি হচ্ছে কি করেন, এই সার্বভৌমত্ব তত্ত্বের উপর ভিত্তি করে তিনি কিন্তু আইনশাস্ত্রের উপর যে বক্তৃতামূলক নামক একটা গ্রন্থ আছে, তিনি কিন্তু সেই গ্রন্থটা প্রকাশিত করেন। ম্যাডিসন প্রমুখ নেতৃবর্গ কেন্দ্র ও রাজ্যগুলোকে স্ব ক্ষেত্রে সার্বভৌম বলে ঘোষণা করেন। সার্বভৌমত্ব হচ্ছে বক্তৃতা রাখতে গিয়ে জন অস্টিন মূলত তার নিজের আইন তত্ত্ব দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়েছেন।
এখানে দেখো সারবত সম্পর্কে জনশ্রী বলেছেন, যদি কোনো নির্দিষ্ট ঊর্ধ্বতন বলতে যেখানে আছে উপর লেভেলে যে সমস্ত কর্মকর্তারা থাকে বা ব্যক্তি সমষ্টি অপর কোনো ঊর্ধ্বতন প্রতি আনুগত্য প্রকাশ না করে, অর্থাৎ একজন ঊর্ধ্বতন ব্যক্তি আর একজন ঊর্ধ্বতন ব্যক্তি কাছে কি করবে না, আনুগত্য প্রকাশ করবে না, অর্থাৎ আনুগত্য স্বীকার করবে না, সেই সমাজের বেশিরভাগ লোকই স্বভাবগতভাবে আনুগত্য লাভ করে এবং তখন সেই নির্দিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সেই সমাজের সার্বভৌম কর্তৃপক্ষের অধিকারী এবং মুক্ত সমাজ থেকে একটি রাজনৈতিক এবং স্বাধীন সমাজ। অর্থাৎ একটা দেশ মন কর আর একটা দেশের উপর কি করবে, আনুগত্য স্বীকার করবে না, সেই দেশ তখন নিজে কি করবে, নিজের স্বভাবগত আছে আনুগত্য লাভ করবে, অর্থাৎ নিজেই কি করবে, নিজেই নিজের প্রতি আনুগত্য স্বীকার করবে, এখানে অন্য কারোকে কি করবে না, আনুগত্য স্বীকার করবে না, এবং সেই দেশটা হচ্ছে স্বাধীন এবং রাজনৈতিক সমাজ। যেমন পশ্চিম পাকিস্তানের পূর্ব পাকিস্তানের উপর আনুগত্য অর্থাৎ সার্বভৌম ক্ষমতা খাটায়, কিন্তু এখানে পূর্ব পাকিস্তান তাদের আনুগত্য স্বীকার কিন্তু না করে তারা নিজেরা যে স্বাধীন সেটা কিন্তু তারা প্রকাশ করে এবং তাদের কিন্তু সেই সার্বভৌম ক্ষমতা কিন্তু তারা ছিনিয়ে আনে। এরপরে সমালোচনা দেখো, যুক্তরাষ্ট্র ব্যবস্থা অচল। যুক্তরাষ্ট্র ব্যবস্থায় সার্বভৌম ক্ষমতার অবস্থা নির্ণয় করা যায় না, কারণ যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ও অঙ্গরাষ্ট্রীয় কোনো সরকারি সার্বভৌম নয়। অর্থাৎ আমরা জানি যে এখানে আছে দুটি সরকার ব্যবস্থা থাকে, একটা কেন্দ্রীয় সরকার, একটা আছে প্রাদেশিক সরকার। এখানে কেন্দ্রীয় সরকার এবং প্রাদেশিক সরকার কোনোটাই কিন্তু সার্বভৌম ক্ষমতার অধিকারী নাই, কারণ কেন্দ্রীয় সরকার প্রাদেশিকের উপর কোনো হস্তক্ষেপ করতে পারে না, আবার প্রাদেশিক সরকার কেন্দ্রের উপর তো হস্তক্ষেপ করতে পারেই না। এক্ষেত্রে কোনটাই কি সার্বভৌম নয়, একে অপরের সাথে মিলেমিশে কি করতেছে, রাষ্ট্র পরিচালনা করতেছে। উভয় সরকার সাংবিধানিক গণ্ডির মধ্যে থেকে ক্ষমতা চর্চা করে, অর্থাৎ তাদের একটা আমরা জানি যে প্রত্যেকটা দেশে একটা কি আছে, আইন অনুযায়ী একটা সংবিধান আছে, সেই সংবিধানের উপর তারা কি করে, সেই সংবিধান অনুযায়ী তারা ক্ষমতা চর্চা করে। 2 নম্বর, প্রথাগত আইনকে উপেক্ষা। আমরা জানি যে আইনের একটা উৎস আছে যেটা প্রথা। তারপরে হচ্ছে এখানে দেখো জন অস্টিন আইনকে সার্বভৌমতার আদেশ বলে অভিহিত করেছেন, কিন্তু লাস্কের মতে আইন ছাড়াও রাষ্ট্রের কিছু প্রথাগত বিধান থাকে, অর্থাৎ রাষ্ট্রে যে আইন আছে এই আইন ছাড়াও কিন্তু কিছু প্রথাগত বিধান থাকে। যেমন মনে করো যে ব্রিটেনে কিন্তু প্রথাগত বিধানের মাধ্যমে তারা যে রাজা রানীর যে পর্যায়টা এটা কিন্তু এখনো তারা বিদ্যমান রাখছে, তারা প্রথাগত আইনের মাধ্যমে কিন্তু সেটা রয়েছে, সেটা কিন্তু সংবিধানে লিপিবদ্ধ নাই, কারণ তাদের সংবিধানই নাই, সংবিধান অলিখিত সংবিধান, মুখে যেটা সেটাই সংবিধান। সার্বভৌম এইসব প্রথাগত বিধান অস্বীকার করতে পারে না। 3 নম্বর, রাজনৈতিক সার্বভৌমত্বের প্রতি উপেক্ষা। অস্টিন আইনগত সার্বভৌমত্বের প্রতি অত্যাধিক গুরুত্ব আরোপ করতে গিয়ে রাজনৈতিক সার্বভৌমত্বের প্রতি উপেক্ষা করছেন। রাজনৈতিক সার্বভৌমত্ব কি? রাজনৈতিক সার্বভৌমত্ব হচ্ছে জনগণের ভোটাধিকারের মাধ্যমে যে রাজনৈতিক দল ক্ষমতায় যায় তার কিন্তু রাজনৈতিক সার্বভৌমত্ব আছে। এই রাজনৈতিক সার্বভৌমত্ব ব্যক্তিরাই কিন্তু আইন প্রণয়ন করে, কিন্তু এই রাজনৈতিক সার্বভৌমত্বকে সে কি করেছে? উপেক্ষা করেছে। তারপরে 4 নম্বর, গণতান্ত্রিক নীতিমালা বিরোধী। এ তত্ত্ব জনগণের সার্বভৌমের উপর কোনো গুরুত্বই প্রদান করেনি, জনশক্তিকে একটি উপেক্ষা করেছে, এজন্য এই তত্ত্ব গণতান্ত্রিক বিরোধী। অর্থাৎ বর্তমান যে আধুনিক রাষ্ট্রগুলো সব গণতন্ত্রের উপর বিশ্বাসী, গণতন্ত্রে অর্থাৎ জনগণই সর্বময় ক্ষমতার অধিকারী, এটা তিনি কিন্তু গণতন্ত্র বিরোধী হিসেবে কিন্তু তার সমালোচিত হয়েছে তার এই সার্বভৌম তত্ত্বটি। প্রতিক্রিয়াশীল তত্ত্ব। অস্টিনের একত্ববাদী প্রতিক্রিয়াশীলের প্রশ্রয় দেয়, কেননা তার সার্বভৌম তত্ত্বে ধনিক, বণিক, ক্ষমতাবান বা মুষ্টিমেয় শ্রেণীকে সরকার গঠনে প্রলুব্ধ করে সকল জনগণকে নেয়। অর্থাৎ জনগণের এখানে কোনো ক্ষমতা নাই, এখানে শুধু যে কিছু ধনী বা কিছু মুষ্টিমেয়ের হাতে ক্ষমতা থাকবে, সেটা এক কথায় বলতে গেলে একনায়কতন্ত্র শাসন ব্যবস্থা, যেখানে একনায়কতন্ত্র শাসন, একজনই শাসক এবং একটা দল কি করে শাসন ক্ষমতায় থাকে, সেটা হচ্ছে একনায়কতন্ত্রের শাসন ব্যবস্থা। সেইটাই কিন্তু এখানে সে উল্লেখ করেছে। ভৌতবাদীদের সমালোচনা। ভৌতবাদী মতে রাষ্ট্র ছাড়াও বিভিন্ন গোষ্ঠী বা সামাজিক, অর্থনৈতিক, ধর্মীয় সংগঠন রয়েছে, সেগুলোর অস্তিত্ব রাষ্ট্র কর্তৃক সৃষ্ট নয়, রাষ্ট্রের উপর এদের অস্তিত্ব নির্ভরশীল নয়। ভৌতবাদের মতে এইসব সংঘ প্রতিষ্ঠানগুলো রাষ্ট্রের মতোই নিজ নিজ ক্ষেত্রে সার্বভৌম। যেমন মনে করো ধর্মীয় দিক থেকে যদি বলা যায় যে ইসলাম ধর্ম বা বিভিন্ন ধর্মাবলম্বী যে গ্রন্থগুলো আছে, এই গ্রন্থ ক্ষেত্রে কিন্তু তারা যে এক ঈশ্বর বা এক আল্লাহর প্রতি তারা বিশ্বাস করে, এক্ষেত্রে কিন্তু তারা দেখা যাচ্ছে অন্যান্য ব্যক্তির কিন্তু ক্ষমতাকে তারা তুচ্ছ মনে করে, সার্বভৌমত্বকে তারা তুচ্ছ মনে করে। এগুলো হচ্ছে ভৌতবাদীদের সমালোচনার ক্ষেত্রে সার্বভৌম তত্ত্বটি কিন্তু জন অস্টিনে কি হয়েছে? সমালোচিত হয়েছে। অপ্রতিহত ক্ষমতা ধারণা ঠিক নয়। অপ্রতিহত ক্ষমতা ধারণা ঠিক নয়। অস্টিন আইনানুগ দৃষ্টিভঙ্গি থেকে বলেছেন যে সার্বভৌম ক্ষমতা চূড়ান্ত, অবাধ ও অসীম। এই ক্ষমতা অন্য কোনো শক্তি দ্বারা নিয়ন্ত্রিত হয় না।
কিন্তু বাস্তবে আজ পর্যন্ত কোনো সার্বভৌম সম্পূর্ণ অপ্রতিহত বা ক্ষমতার অধিকারী হয়নি। যখন ক্ষমতা একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থা যখন চলে আসে, একজনই ক্ষমতার অধিকারী হয়েছে বা একটা দল যখন ক্ষমতার অধিকারী হয়েছে সবসময়, সেক্ষেত্রে কিন্তু বিপ্লব ঘটেছে, জনগণ সেটা মেনে নেয়নি। পরিশেষে বলা যায় যে শেষ প্রান্তে এসে আমরা জনঅষ্টিনের সাথে কণ্ঠ মিলিয়ে বলতে পারি সার্বভৌমিকতা হলো চরম ক্ষমতা, রাষ্ট্র এই ক্ষমতার অধিকারী। এটা কিন্তু তার সমালোচিত বিষয়গুলো, কারণ একটা বিষয় যখন কেউ ধারণা প্রকাশ করে সেখানে ভালো খারাপ দুইটাই থাকে। তার ভালো দিকটা আমরা গ্রহণ করবো এবং খারাপ দিকটা বর্তমানে যে এসে যে গণতান্ত্রিক রাষ্ট্রগুলো হয়েছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে তার এই যে অস্টিনের যে সার্বভৌম ক্ষমতা এটা যে ধারণা দিয়েছে সেটা কিন্তু বেশি কার্যকর নয়। অস্টিনের মতবাদ শুধু গুরুত্বপূর্ণ নয়, তার সার্বভৌম মর্যাদা বহুগুণে বৃদ্ধি করেছে।